5ই অগস্টের কথা যদি আমরা মনে করি, ইভেন 3ই অগস্টের কথা যদি মনে করি, আমাদের শরীর এখনো শিউরে ওঠে। সেই সূর্যাস্তের বিকাল, শহীদ মিনারে হাজার হাজার মানুষ, পুরো ঢাকায় লক্ষ মানুষ রাজপথে নেমেছে। 5ই অগস্টে কোটি মানুষ রাজপথে নেমেছে, এক একজন মানুষ খুশিতে চিৎকার করে কান্না করেছে। মানে এই শব্দগুলো একটা আরেকটার সাথে যায় না, বিপরীত, কিন্তু এটাই হয়েছে। মানুষের এই দীর্ঘ যুগের বেশি সময়ের ক্ষোভ, রাগ, অত্যাচার, নির্যাতন, মানে মনে হচ্ছিল মানুষের ওই দিন যে মানুষ এতদিন ধরে একটা জেলখানায় ছিল, পুরো দেশটা একটা জেলখানা ছিল, এবার মুক্তি পেয়েছে মানুষ। মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা মানে যতটুকু হতে পারে একটা দেশকে নিয়ে, তার সর্বোচ্চ পর্যায়ে ছিল সেদিন। আমি মনে করি না যে 1 বছরেই সেই সকল প্রত্যাশা বা স্বপ্নগুলো পূরণ হবে, কিন্তু 1 বছরে যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত অন্তত পূরণ হওয়ার কথা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং বাকি সকলের সহযোগিতায়, সেটা হয়নি। মানে একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত হয়নি, বলা যায় যে জাস্ট ছোট্ট করে শুরু হয়েছে আর কি, এবং সেখানেও অনেক বাধা। এবং এখানে আমি অবশ্যই এখানে যেমন আমাদের সীমাবদ্ধতা আছে, রাজনৈতিক দলগুলোর দায় আছে, জনগণের দায় আছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটা বড় দায় দিব। আমার কাছে মনে হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদেরকে উপদেষ্টা হিসেবে ঠিক করার জন্য যখন বিভিন্ন মতামত নেওয়া হচ্ছিল, তখন আরেকটা ক্রাইটেরিয়া যোগ করা দরকার ছিল যে এই অভ্যুত্থানে রাজপথে উনি একদিনের জন্য ছিলেন কিনা। মানে যারা একদিনের জন্য এই রাজপথে নামেনি, তাদের উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা আসলে থাকা উচিত ছিল না, সে তার পূর্বের ক্যারিয়ারে যতই সৎ হোক না কেন, যতই দক্ষ হোক না কেন। এই জিনিসটারই এখন আসলে অনুভব হয় যে ওইটা একটা আমাদের সীমাবদ্ধতা ছিল। আর আরেকটা জিনিসের দ্বিমত জানিয়ে রাখি, এই উপদেষ্টারা আমাদের পছন্দের উপদেষ্টা, এটা একটা ভুল কথা। আচ্ছা, এখানে ওই 5ই অগস্ট পরবর্তী সময় আপনি দেখে থাকবেন, 5ই অগস্ট বিজয় নিশ্চিত হওয়ার পরে প্রথম আমাদের সামনের সারির নেতৃত্বের কয়েকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে অনলাইনে কথা বলে। সেখানে ছাত্র দলের সেক্রেটারি নিজে ছিলেন, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়। এটা 5ই অগস্ট ওই বিকাল বেলায়। আবার আপনি দেখবেন 5ই অগস্ট থেকে 8ই অগস্টে এই মধ্যবর্তী যে সময়টা বিএনপির সাথে কথা হয়েছে, অন্যান্য জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে, সিভিল সোসাইটির সাথে কথা হয়েছে, বুদ্ধিজীবী সমাজ যারা সেনাবাহিনী থেকে শুরু করে সকলের সাথে কথা হয়েছে। তারা দুইটা জায়গায় স্পষ্ট মত দিয়েছে। এক, তাদের পক্ষ থেকে এই মতামত এসেছে উনাকে নেওয়া যেতে পারে, উনাকে নেওয়া যেতে পারে, উনাকে নেওয়া যেতে পারে। তারা কেউ কোনো দলের পোস্টের ব্যাপারটা এমন না, কিন্তু মতামত এসেছে ওনাদের নেওয়া যেতে পারে। আবার মনে করেন কেউ একজন, সাপোজ ধরেন আমাদের মধ্য থেকে কেউ যদি একজনকে উপদেষ্টা হিসেবে নেয়ার এখানে মতামত দিয়ে থাকে, ওই লিস্ট দেখে যদি বিএনপির মনে হয়েছিল তখন যে ওনাকে রাখা যাবে না, কেটে দিয়েছে। যার নাম কোনো একটা স্টেক বা অংশীদার তখন কেটে দিয়েছে, তাকে আর উপদেষ্টা পদে নেওয়া হয় নাই। তো এখানে সকলের মতামত ছিল, অংশগ্রহণ ছিল। আমাদেরকে এটা দিয়ে দেওয়া হয় কেন? কারণ যেহেতু আমরা ওই অভ্যুত্থানে বা ওই লড়াইয়ের সামনের সারিতে নেতৃত্বের জায়গায় থেকেছি। কিন্তু আসলে মানে খারাপ লাগাটা কোন জায়গা থেকে, আমাদের এই যে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি মনে করি তাদের হয়তো পূর্বে তাদের যে পেশা ছিল বা দায়িত্ব ছিল, সেখানে তারা সৎ ছিলেন, দক্ষ ছিলেন, তারা সবসময় ওই জায়গায় পূর্ণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কিন্তু এই মানুষগুলোর আসলে এই অভিজ্ঞতাটুকু নেই কিভাবে হয়তো একটা মন্ত্রণালয় চালাতে হয়, একটা দেশের একটা অংশ চালাতে হয়। এই জায়গায় তারা এই সিস্টেমটা বুঝতে গিয়ে এবং এই বুঝতে গিয়ে গতানুগতিক যেই গতিতে সংস্কারটা হয় বা কাজ হয় একটা নির্বাচিত সরকারে, এই উপদেষ্টা মণ্ডলীর অনেকেই তার চেয়ে অনেক ধীর গতিতে কাজ করেছেন। ফলে আমাদের কাঙ্ক্ষিত যে সংস্কারটা যেটা হওয়া দরকার ছিল আরো সাহসিকতার সাথে, বোল্ডলি, সেটা আমরা দেখতে পাই না। ওই আফসোসের জায়গা থেকে এটা বলা। আপনি 3 জন যে ছাত্র উপদেষ্টা বা শিক্ষার্থী প্রতিনিধি ছিলেন, তারা কেমন করছেন উপদেষ্টা হিসেবে? আমাদের 3 জন ছিলেন, এখন তাদের জায়গা থেকে 2 জন আছেন। আমি জাস্ট আপনাদেরকে এটা শুধু আমি ইভেন জনগণের উপরেও ছেড়ে দিতে চাই। মানে যতজন উপদেষ্টা আছেন এদের মধ্যে যদি 3 ভাগের 1 ভাগ, ধরেন 7 জন বা 8 জন যদি লিস্ট করা হয়, তার মধ্যে ওই 3 জন থাকবে। মানে যেটুকু কাজ আপনি দেখতে পাবেন, আসলে তাদের ভিতরে ওই যে একটা বললাম না, একটা তাড়না আছে যে আমার কিছু করে যেতে হবে, আমি মুখ দেখাবো কিভাবে, আমার একটা দায়বদ্ধতা আছে। কিন্তু আপনি এটা দেখবেন এই 22 জন উপদেষ্টা অনেকে নাম আমরা কেউ জানি না, অনেকে বাংলাদেশের মানুষ কোনোদিন দেখেও নাই। সো ওই যে মানে মন্দের ভালো, তাদেরও কিন্তু এই অভিজ্ঞতা নাই, তার মাত্র ফ্রেশ গ্র্যাজুয়েট এক একজন, তাদের এই অভ্যুত্থানের লড়াইয়ের অভিজ্ঞতা। কিন্তু বাকি যারা বসে আছে, এক একজন জীবনে 30, 40, 50 বছর খালি কাজ করিয়েছেন বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের চেয়ে অন্তত মন্দের ভালো হিসাবে আমরা অনেক ভালো পেয়েছি যারা এই ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব সেখানে ছিলেন। রুমিন ফারহানা, আপনার কাছে আসলে একই ধরনের প্রশ্ন। 1 বছর হয়ে গেল, যদি অভ্যুত্থানের বলে 1 বছর মোটামুটি হয়ে গেল। 1 বছরের প্রত্যাশা ছিল অনেক, প্রাপ্তি কতটুকু আপনার কাছে মূল্যায়ন কিরকম, যে আসলে 1 বছর কেমন গেল? দেখুন, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়, এটাকে আমরা জনযুদ্ধ বলি। এই জনযুদ্ধে যারা অংশ নিয়েছেন সরাসরি, যারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, আবার যারা পরোক্ষভাবে অংশ নিয়েছেন, সমর্থন করেছেন,
মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছেন, তারা সকলেই মুক্তিযোদ্ধাদের এক একজনের স্বপ্ন কিন্তু এক একটা রকম ছিল। হ্যাঁ, সবাই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, কিন্তু কেন তারা স্বাধীন বাংলাদেশ চায় সেটা একজন কৃষক বা একজন শ্রমিক বা একজন একেবারে সাধারণ শ্রমজীবী মানুষ যেইভাবে চেয়েছে, একজন শিক্ষিত মধ্যবিত্তের কাছে চাওয়াটা ছিল ভিন্ন, আবার আরেক শ্রেণীর কাছে হয়তো চাওয়াটা আরেক রকম ছিল। সো এক একজনের এক এক রকম চাওয়া, এক এক রকম স্বপ্ন, তার কতটুকু পূরণ হয়েছে কতটুকু হয়নি সেই হিসাব নিকাশ হতে পারে। একই রকমভাবে জুলাইয়ের যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, দেড় মাস বলি, আসলে এটা 36 দিনের, হ্যাঁ 36 দিনের যেই লড়াই, এই 36 দিনে 1,500 প্রাণ একেবারে অকাতরে বিলিয়ে দেওয়া দেশের জন্যে, 20 থেকে 25 হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করা, আহত হওয়া, অনেক মানুষের চোখ হারানো, কয়েকজন শিশু এই 36 দিনে নিহত হয়েছে। সো আমাদের এক একজনের চোখে এই 36 দিন কিন্তু এক এক রকম। ধরুন, যে রিকশাওয়ালাটি স্যালুট দিচ্ছিল, যার ছবিটি ভাইরাল হয়েছে, সে আশা করেছিল যে সে চালের দামটা আর একটু কম হয়তো তার জন্য হবে, কিংবা যে রিকশাওয়ালাটি একটা লাশ বহন করে নিয়ে গেছিল ঢাকা মেডিকেল কলেজে, ওনার সাথে আমার কথা হয়েছে, আমি বলেছি আপনার কি মনে হয়েছিল ওই সময়? উনি বলছেন আমি কিছু বুঝতে পারিনি, আমার কিছুই মনে হয় না, আমার শুধু মনে হচ্ছে আমার নিজের একটা ছেলে এই বয়সের, এই ছেলেটিকে আমার বাঁচাতে হবে, এর বাইরে আমার আর কোনো চিন্তা ছিল না। সো এক একটা মানুষ তার যুদ্ধ, তার অবদান, তার স্বপ্ন একেবারেই ভিন্ন ভিন্ন 36 দিনের। তবে এই 36 দিনের কিন্তু একটা বিরাট প্রাপ্তি আছে। আমরা যারা দীর্ঘ 17 বছর লড়াই করেছি এবং খুব রেগুলার বেসিসে আমরা মাঠে ময়দানে মিডিয়াতে আমাদের প্রতিপক্ষের সঙ্গে বসতে হয়েছে, কথা বলতে হয়েছে, লড়াই করতে হয়েছে, ক্রমাগত আমাদের শুনতে হতো এখন আপনারা কি করবেন। মানে শেখ হাসিনা একজন অজেয় অমর একজন ব্যক্তি, যিনি তার জীবদ্দশায় আর কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে উনি নামবেন না, এরকম একটা পারসেপশন ধীরে ধীরে ছড়িয়ে দেয়া হচ্ছিল আওয়ামী লীগের তরফ থেকে। সেই পারসেপশনটার বিরুদ্ধে দাঁড়িয়ে এই 36 দিনে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধভাবে যদি তারা কোনো সত্যের পক্ষে গিয়ে দাঁড়ায়, তাহলে কোনো দুষ্কৃতিকারী, কোনো মাফিয়া কিংবা কোনো ফ্যাসিস্টের পক্ষে তার ক্ষমতাকে প্রলম্বিত করা সম্ভব নয়। এই 36 দিনে আমি যখন, আমার ভাই বলছিলেন যে আমি গিয়ে শহীদ মিনারে দাঁড়িয়েছি, তার আগের দিন আবার আমি যারা গান এবং কবিতার সঙ্গে যুক্ত, মানে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলছিলেন, তাদের সঙ্গে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম হচ্ছে ধানমন্ডির ওই 27 নম্বরের ওই দিকটাতে। তো আমাকে যখন বারবার প্রশ্ন করা হচ্ছিল আপনি কেন এসছেন, আপনি কোনো দলের এজেন্ডা থেকে এসছেন কিনা, আমি তখন বলেছিলাম আমি কোনো দল থেকে আসিনি, আমি বাংলাদেশের নাগরিক এবং আমি আমার নাগরিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য এখানে এসে যুক্ত হয়েছি। অর্থাৎ ওই 36টা দিন আপনি বিশ্বাস করেন কোনো মানুষ তার রাজনৈতিক পরিচয়টাকে সামনে এনে লড়াইটা করেনি, সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং তারা মুক্ত করেছে। সো 36 দিন হচ্ছে আমাদের বিজয় গাথা। এক বছর তাহলে আপনার কাছে মোটামুটি ভালো না, এক বছরের আমি কিন্তু 36 দিনের কথা বলেছি আমার বিজয়ে, কিন্তু তারপরে ওই যে বললাম স্বপ্ন, এক একটা মানুষের এক এক স্বপ্ন, সেখানে অনেক হোঁচট খেয়েছি, অনেকবার হোঁচট খেয়েছি। ধরুন, আমি একজন নারী এবং একজন রাজনৈতিক কর্মী, হাসিনার আমলে আমাকে যেভাবে মেলাইন করা হয়েছে, আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে সেভাবে মেলাইন করা হবে না। আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে নিয়ে ভুয়া সংবাদ হবে না। আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমার যুক্তির বদলে আমি আরেকটা ধারালো যুক্তি মধ্যে পড়ব, আমি কেমন ব্যক্তি বা আমি নারী না পুরুষ, আমার পারিবারিক জীবনে কোন কোন সদস্য আছেন বা কোন কোন সদস্য নেই, সেই আলোচনাগুলো হতে পারে না পাবলিক ফোরামে। এই ভদ্রতা, এই সভ্যতাটুকু আমি আশা করেছিলাম, আমি পাইনি। সো এক একজনের ব্যথা, এক একজনের হতাশা এক এক রকম। এই হতাশার জায়গা থেকে যদি স্যার আপনাকে একটু জিজ্ঞেস করি যে গণঅভ্যুত্থানে এক বছর এসে আপনাদের প্রথম সারির অনেক সহযোদ্ধারা গণঅভ্যুত্থানের পরবর্তী অবস্থা নিয়ে অনেক হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। আমি যদি উমা ফাতেমার কথা বলি, তিনি দেখেছেন নিশ্চয়ই, তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তার স্ট্যাটাসের মধ্যে মানে এক বছর নিয়ে তার একটা হতাশার কাজ করছে। এখানে এসে আপনার উপলব্ধিটা কি, যে আপনার সহযোদ্ধারা অনেকে আসলে হতাশ হয়ে পড়ছেন এক বছরের মধ্যে? না, এটা অ্যাকচুয়ালি একটু আগে জাস্ট আপা যেটা বললেন এটার সাথে আমি একদম পুরোপুরি এগ্রি করি, যে এক একজনের এক্সপেকটেশন এক এক রকম, চিন্তাভাবনা এক এক রকম, আদর্শ এক এক রকম, তো এক একটা স্বপ্ন ছিল এক একজনের।
তো খুব স্বাভাবিকভাবেই মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এবং প্রাপ্তির সাথে প্রত্যাশার যে পার্থক্য, এই জায়গায় অনেকের অনেক রকম হতাশা আসতে পারে। যেমন ধরুন উমামা ফাতেমা যে কথাগুলো বলেছে, তার যে সব কথা কেউ একজন ফেলে দিবে এটারও সুযোগ নেই, আবার যে তার সব কথা গ্রহণ করতে হবে এটারও সুযোগ নেই। কারণ ওই কথাগুলোই তারই ফোরামের আরেকজন যখন আরেক পার্সপেক্টিভ থেকে গতকালকে বলেছে, মনে হচ্ছে না এগুলো তো এক সাইড থেকে সত্য। সো আসলে এটা বোথ সাইডের একটা বিষয় আছে আসলে। কিন্তু মানে সামগ্রিকভাবে যে জিনিসটা মনে হয়েছে, এই 10-11 মাসে শেখ হাসিনা না আসলে বাংলাদেশের বিশাল বড় একটা ক্ষতি করেছে। এই ক্ষতিটা শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকার না থাকার ইকুয়েশনের মধ্যে সীমাবদ্ধ না। এই 16-17 বছরে এমন একটা মনস্তত্ত্ব, দূষিত মনস্তত্ত্ব, করাপ্টেড মনস্তত্ত্ব মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এমন একটা কালচারের ভিতর দিয়ে এই মানুষদেরকে যুগের অধিক সময় পার করেছে, মানুষ এখনো ওই কালচার থেকে বের হতে পারছে না। মানুষ এখনো মনে করে একটা চাকরিতে একটা যদি নিয়োগ প্রকাশ হয়, আগে মানে পরীক্ষার প্রস্তুতির আগে কোথায় কোথায় গিয়ে সুপারিশ করা যায়, কোন আপার কাছে গেলে, কোন ভাইয়ের কাছে গেলে, কোন সমন্বয়কের কাছে গেলে, মানুষ এখনো এইদিকে দৌড়ায়। আবার আপনি দেখবেন আপা বা আমাদের প্রত্যেকদিন অন্তত এরকম 100টা সুপারিশের ফেস করতে হয়, যেগুলো হচ্ছে কাউকে একটা ভালো জায়গায় ব্যক্তিগতভাবে ট্রান্সফার করতে হবে, কাউকে পদোন্নতির জন্য বলতে হবে, তার অফিস যেন এই গ্রামে না হয় এই শহরে হয় এটার জন্য বলতে হবে। এবং ওই যে মানুষের আগেকার যে তোষামোদের যে কালচারটা, সেটা একদম ব্যক্তি পর্যায় থেকে আমলাতন্ত্রে, রাজনৈতিকভাবে প্রত্যেকটা জায়গায় এই কালচারগুলো এখন এস্টাবলিশড। আমাদের এখন, আমরা যারা চাই এটা পরিবর্তন হোক, আমাদের এটার সাথে ফাইট করতে হচ্ছে। এবং আমরা যারা ফাইট করছি না, এই মানুষটার সংখ্যা খুব কম আসলে। মানে আমার যদি প্রত্যেক দিনের অর্ধেক সময় এসব অযৌক্তিক অপ্রত্যাশিত সুপারিশ শুনতে চলে যায়, যেগুলো আসলে আমরা প্রত্যাশা করি না নতুন বাংলাদেশে, তাহলে আমার সময়ের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। আমাদের এই যে একটা বেড়াজাল, শেকড়গুলো ছড়িয়ে পড়েছে এই কালচারগুলোর, এগুলোর সাথে ফাইট করতে হয়। ওই যে একটা কথা আমরা বারবার বলি, একজন ব্যক্তি বা কয়েকশো জন ব্যক্তি চলে গিয়েছে, কিন্তু হাজার হাজার কিংবা লক্ষ ওইগুলোর অনুসারী যারা ছিল তারা এখনো থেকে গিয়েছে। এবং তারা এই জিনিসগুলো যেই ভাষায়, যেই টোনে, যেই জেস্চার শো করে তাদের সাথে কথা বলতো, একদম বোঝার উপায় নেই, সেম ভাষায় তারা এখন আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। সো এই জন্য আমার মনে হয় যে আমাদের এই লড়াইটা অব্যাহত রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা যদি আমরা রাখতে পারি, আমি একটা কথা বলেছি যে পরিবর্তনের শুরু হয়েছে, হয়তো যেটা 10% হওয়ার কথা ছিল এটা হয়তো 2% হয়েছে, কিন্তু এই ধারাটা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে মানুষগুলো লড়াই করছে, অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল মিডিয়ায় বা আপনার চোখের সামনে যেই ন্যারেটিভ দেখেন সেটা সবসময় সত্য না। সত্যটা হচ্ছে এমন কিছু মানুষ হয়তো লড়াই করছে, যেই মানুষগুলো সম্পর্কে আপনারা আরো নেতিবাচক ধারণা পোষণ করেন, ওই মানুষগুলোকে প্রশ্নবিদ্ধ করেন। কারণ এই লড়াই করা মানুষগুলো তুলনামূলক সৎ হয় এবং তাদের কাছে ওই অসৎ কালো কোটি কোটি টাকা নেই, যেগুলো দিয়ে তারা বিভিন্ন